পাঠ করছি ডক্টর তৌহিদুল ইসলাম ইমনের লেখা ক্লিনিক্যাল কেস 10। আমি যখন প্রেসক্রিপশনটাতে কোনো ওষুধ লিখছি না, শুধু কাউন্সেলিং করে রোগীকে বাড়ি পাঠিয়ে দিচ্ছি, আমার মাথায় বারবার একটা কথা ভাসছে। বারবার মনে হচ্ছে বাঙালি রোগীদের একটা সাইকোলজির কথা। ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার কোনো ওষুধ দিল না। এটা আবার কিসের ডাক্তার? তবু আমি পারছি না এই প্রেসক্রিপশনে ওষুধ লিখতে। আছে না যে কোনো প্রবলেম নাই, তাই একটা ভিটামিন সিরাপ লিখে দেয় অন্তত, না হলে বাচ্চার মা বাবা কি ভাববে। আমি সেই ভিটামিন সিরাপটাও লিখতে পারছি না। মানে কিছুই লেখার ক্ষমতা নেই এখন আমার হাতে। আবার আমি তখন বসে বসে এই সাইকোলজিটাও ডিকোড করেছি, কেন আমাদের বাঙালি রোগীরা সেটা ভাবে। আমার কাছে তখন মনে হয়েছে আমরা আমাদের রোগীদের কাউন্সিল করি না, শুধুই ওষুধ লিখে ছেড়ে দিই। তাই তারা একটা রোগের ট্রিটমেন্ট বলতে শুধু ওষুধই বোঝে। একটা বাচ্চার অসুখের কারণ যদি হয় তাকে খাওয়ানোর সাথে সাথেই চিৎ করে শুয়াই দেওয়া, তাহলে যতক্ষণ না সেই বাচ্চার মা সেই অভ্যাসটা পরিবর্তন করবে, ততক্ষণ যত ওষুধই আমি দেই না কেন আদতে কোনো লাভ হবে না। আমাকে বাচ্চার মায়ের সেই অভ্যাসটা পরিবর্তন করতে হবে। এইখানে ম্যানেজমেন্ট দাঁড়াবে শুধুই কাউন্সিলিং। ওষুধ লিখছি না মানে এই না যে কোনো অসুখই নাই। ওষুধ লিখছি না কারণ আমি ভাবছি সেই অসুখটার নিরাময় ওষুধে নাই। এই অসুখটার নিরাময় আছে কাউন্সিলিংয়ে। তাই কাউন্সিলিং এই রোগীর একমাত্র ওষুধ হয়ে দাঁড়ায়। আমার কাছে একটা বাচ্চা এসেছে, মেল, 1 month 20 days এইজ। বাচ্চার মা বলতেছে সে সারাদিন পাতলা পায়খানা করে, সারাদিন বমি করে। আমি বললাম সারাদিন মানে দিনে কতবার? মা বলতেছেন পায়খানা করে 8 থেকে 10 বার আর বমি করে 4 থেকে 5 বার। মায়ের অভিযোগ, কতজনের কাছে যাচ্ছে কিন্তু কোনো কিছুতেই বমি কমছে না, কমছে না বাচ্চার পায়খানা। আগের কয়েকটা প্রেসক্রিপশন আমি খুলে দেখি, কোনোটাতে ফেমোটিডিন, কোনোটাতে ডম্পেরিডন, আবার কোনোটাতে আছে প্রোবায়োটিক্স। প্রেসক্রিপশনগুলোতে চোখ বুলাতে বুলাতে আমি মাথায় সাজিয়ে ফেললাম আমি কি কি ডায়াগনোসিস চিন্তা করব, কি কি প্রশ্ন করব, কেমনে আগাবো। প্রথমে বমির কথা শুনি আমার মাথায় যে নামটা আসলো সেটা হলো হাইপারট্রফিক পাইলোরিক স্টেনোসিস। এইটা প্রথমে মাথায় আসার অনেকগুলো কারণ আছে। সেটা হলো ইন্টার্নশিপে পেডিয়াট্রিক্সে বমির কারণ পড়তে গেলে বইয়ে শুধু এটাই পেতাম। ইনডোরেও যখন রোগী দেখেছি কিভাবে একটা এসপিএস এর পেশেন্ট, কিভাবে একটা সুস্থ সবল বাচ্চা আস্তে আস্তে চুপসে যায় একেবারে, কিভাবে হয়ে ওঠে হাড্ডিসার। মাংসের প্রোটিন ক্ষয়ে ক্ষয়ে শুকনো গাছের বাকলের মতো ত্বক এসে লেগে থাকে নিচের কঙ্কালের মাঝে। একটা জীবন্ত শিশু, একটা নিষ্পাপ শিশু কেমনে কিভাবে দিনে দিনে হয়ে ওঠে একটা কঙ্কাল। না না, আমি মাথায় আনতে চাচ্ছি না। আমার এসপিএস এর নাম মনে করতেই কষ্ট লাগে। বাচ্চাটার নামটা আমার খুব বেশি মনে নেই, রিয়াদ হতে পারে মনে হয়। 2 জন যমজ ভাই একসাথে ভর্তি হয়েছিল পেডিয়াট্রিক্স ডিপার্টমেন্টে। বাচ্চাটা হাইপারট্রফিক পাইলোরিক স্টেনোসিস নিয়ে ভর্তি হয়নি, ভর্তি হয়েছে সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশন বা স্যাম নিয়ে। সেই স্যামের কারণ খুঁজতে গিয়েই আস্তে আস্তে ধরা পড়লো হয়তো বাচ্চাটার এসপিএস আছে। তারপর আমাকে এতগুলো ফিল্ম আর একটা রেফারেল লেটার ধরিয়ে দিয়ে পাঠিয়ে দেওয়া হলো পেডিয়াট্রিক সার্জারি ডিপার্টমেন্টে। সেখান থেকে রিপোর্ট থেকে জানানো হলো এই রিপোর্টে ভালো করে বোঝা যাচ্ছে না এখনও ব্লক আছে কিনা, আবারও টেস্ট করা লাগতে পারে। বাচ্চাটার বাবা প্রবাসী, এখানে বাচ্চাটার মা আর নানি নিয়ে এসেছে। অনেক দিন ধরে হাসপাতালে ভর্তি হয়ে আছে, টাকা পয়সা ম্যানেজ করতে হবে, বিদেশ থেকে টাকা পাঠাতে পাঠাতে অনেক দেরি হয়ে যাচ্ছে। আমি আস্তে আস্তে খেয়াল করতে লাগলাম দিনে দিনে বাচ্চাটার ওজন কমে যাচ্ছে। মানে 1-2 দিনের ব্যবধানে কিভাবে একটা মানুষের, কিভাবে একটা শরীরের এত ক্ষয় হয়ে যায়, 2 দিনের ব্যবধানে কিভাবে একটা শরীর হয়ে ওঠে হাড্ডিসার কঙ্কাল, আমার এখনো বুঝে আসে না। মাঝখানে একে একে যুক্ত হতে থাকলো কয়েকজন স্পেশালিস্ট, এমনকি পেডিয়াট্রিক্স গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট পর্যন্ত। কিন্তু কোনোভাবেই সেই বাচ্চাটার স্বাস্থ্য আর বাড়ে না। আবার কোনোভাবে সেটা এইচপিএস, সেটা একেবারে কনক্লুসিভ হয়ে ধরা দেয় না। আবার এইচপিএস যে না, সেটাও একেবারে শিওর হয়ে বলা যায় না। আমি জানি না সেটা ডায়াগনোসিস কি হয়েছিল। এইভাবে দেখতে দেখতে আমার পেডিয়াট্রিক্সের প্লেসমেন্ট শেষ হয়ে গেল। তারপর 1-2 মাস পরে হঠাৎ একদিন ইএনটি এর বারান্দায় দাঁড়িয়ে থেকে দেখলাম সেই মা আর নানি আবার বাচ্চাটা নিয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি বললাম, আরে আরে আপনারা এইখানে কেন? ওনারা বললেন অনেক দিন আগে তাদের ছুটি দিয়ে দিয়েছে হাসপাতাল থেকে, এখন সর্দি লেগেছে, তাই এইখানে এসেছে কোনো স্যারকে আবার দেখাতে। আমি বাচ্চাটার দিকে তাকিয়ে দেখি, আমি অবাক হয়ে তাকিয়ে দেখি আমি বাচ্চাটাকে একদমই চিনতে পারছি না।
আমি দেখি তার যে চামড়া একেবারে লেগে গিয়েছিল হাড়ের সাথে, সেই চামড়া এবার তেলতেলে একটা সুস্থ সুঠাম বাচ্চা মানুষের দেহ। দুর্ভিক্ষে পড়া হাড্ডিসার দেহ কেমন করে যুদ্ধ শেষে ফিরে পেল এইবার আসল মানুষের রূপ। মানুষ যেমন পায়, মানুষের শরীর তেমন শরীর, একটা সুস্থ শরীর। কি একটা অদ্ভুত পবিত্রতা নিয়ে সে ঘুমায়। হাত পা ঠোঁট হয়ে আছে গোলাপি লাল, শরীরে পাটের আঁশের মতো সাদা লোম, নিঃশ্বাসে নিঃশ্বাসে তার একটা অদ্ভুত ছন্দ। কিন্তু আমার সেই ঘোর কেটে গিয়েছিল ঠিক কয়েকদিন পরে, যখন আমার ফোনে একটা অপরিচিত নাম্বার থেকে ফোন আসে। ওর মা বলে, স্যার কেমন আছেন, আমাকে কি চিনেছেন? আমি বললাম, আসলে আপনার নাম্বার তো আমি চিনতেছি না। তখন কান্না করতে করতে বলতেছিল, স্যার রিয়াদ তো মারা গেছে গত সপ্তাহে। কি? কিভাবে? আমি শুনলাম তার নাকি বমি শুরু হয়েছিল, আবার ওই রকমের বমি, তারপর শরীর নিস্তেজ হতে হতে হঠাৎ করেই নাই, নিরুদ্দেশ। কবে হয়েছে এসব? কবে? গত সপ্তাহে মারা গেছে। তাহলে আজকে ফোন করলেন যে? বাকি যমজটা সুস্থ আছে? সুস্থ আছে স্যার। আম্মা বলছিল অন্তত আপনাকে ফোন করে জানাতে। আপনি অনেক দৌড়াদৌড়ি করছেন, অনেক কষ্ট করছেন, দোয়া করেন স্যার। আমি আসলেই প্রসেস করতে পারছিলাম না, আমি আসলেই বুঝে উঠতে পারছিলাম না। আমার মনে কি যে আনন্দ দুঃখের মিশ্রণ কিছু এসেছিল, নাকি আনন্দ তা এসে ভুলে মিলিয়ে গিয়েছিল, নাকি সেটা আমার হতাশা। মনে হলো, আহা, কেউ মরে গেলে সেটা জানার অধিকারও তাহলে আমি রাখি, সেই অধিকারও আমার থাকে। সেই অধিকার বোধকে আমি চেয়েছিলাম, সেই অধিকার বোধ থেকে নিজেকে যতটা আনন্দই দেয়া যায় না কেন, সেই আনন্দ আমি নিতে চাই না। সেই আনন্দ বড় আরো শত গুণ দুঃখ হয়ে ফিরে আসে এই হৃদয়ে। কারো মৃত্যু খবর জানবার অধিকার বোধ থাকুক আমার, শুধু অধিকার বোধটাই। সেই অধিকার বোধ কোনোদিন অধিকার ফলাতে যেন আমার ঘাড়ে না আসে, একেবারেই যেন না আসে, একেবারেই যেন না। হে প্রভু, হে প্রভু, কেন যে প্রতিটা সন্তান বাঁচে না এই অনন্তকাল? মহাবিশ্বের এই ট্রিলিয়ন বছরের তুলনায় একটা শিশুরে কেন জীবন দাও না তুমি অন্তত 100 বছর? অন্তত যেন জীবনের ধরিবে হাল। এই পৃথিবীর সকল মৃত শিশুরে যদি তুমি ফিরিয়ে দাও 100টা করে বছর, তোমারও কি পড়িবে সময়ের কম? কমে যাবে সময়ের সঞ্চয়? তাই বিশেষত আমি এই এইচপিএসকে ভুলতে পারি না। কোনো বাচ্চাকেই বমি করতে দেখলে আমার মনে হয় সবার আগে এইচপিএস এক্সক্লুড করে নিই। তাই আমি প্রথমেই দেখতে চাইলাম বাচ্চাটার ডিহাইড্রেশন আছে কিনা। ডিহাইড্রেশন এই ক্ষেত্রে সবথেকে প্রথম প্রায়োরিটি হয়ে দাঁড়িয়েছে আমার সম্মুখে। বাচ্চা বমি করে, আবার সারাদিন পাতলা পায়খানা করে, দুইটাই আলাদা আলাদাভাবে ডিহাইড্রেশন করে। এখানে দুইটা আলাদা আলাদাভাবে নয়, বরং মা কম্পাইল করে বলতেছে বমিও আছে আবার পাতলা পায়খানাও আছে। আমি জিজ্ঞাসা করলাম, বাচ্চার প্রস্রাব বন্ধ আছে কিনা, কতক্ষণ আগে শেষ প্রস্রাব করেছে, শেষ 6 ঘন্টার মধ্যে একবারও প্রস্রাব হয়েছে কিনা তার। কেননা যদি পাতলা পায়খানা আর বমি আসলেই থাকে, তাহলে বডি থেকে ফ্লুইড লস হবে, হাইপোভলিমিয়া হবে। তাই ফার্দার লস অফ ফ্লুইড কমানোর জন্য কিডনি ইউরিন ফর্মেশন রেট কমিয়ে দিবে, তাই বাচ্চার প্রস্রাবের ফ্রিকোয়েন্সিও কমে যাবে। মা বলল, এরকম কোনো সমস্যা নেই, আধা ঘন্টা আগেও সে প্রস্রাব করেছে এবং গত 6 ঘন্টায় করেছে 4 থেকে 5 বার। আমি তারপর স্কিন পিঞ্চ টেস্ট করলাম, শরীরের চামড়া ভালো করে খেয়াল করে দেখলাম বাচ্চাটা ল্যাথার্জিক কিনা, ইরিটেটেড কিনা। স্কিন পিঞ্চে কোনোভাবেই মনে হয়নি স্কিন স্লোলি ব্যাক করে, বরং টান দিয়ে আনাটাই কষ্ট হয়। আর চেয়ে দেখি বাচ্চাটা ঘুমায়। আমার চেম্বারে ঢুকবার সময় সজাগ ছিল, এই সময়ের মধ্যেই কেমন ঘুমিয়ে গেছে। মুখের দিকে তাকালে কেমন নিষ্পাপ একটা আনন্দ আসে। তারপরে চোখের দিকে তাকাতেই আমার মনে হয়, সানকে নাইস, হাই সানকে নাইস। মিডফোর্ডে নাইট ডিউটিতে ঘুমানোর জন্য কোনো রুম না পেয়ে সেদিন আমি চেয়ারে বসে টেবিলে হাত রেখে মাথা ঠেকিয়ে কিছুটা ঝিমাচ্ছি। হঠাৎ করে একজন চিৎকার করতে করতে দৌড়ে প্রবেশ করলো, একটা বাচ্চা কোলে, কাঁথা দিয়ে ঢাকা। আমি কাঁথাটা সরায়ে প্রথম দেখায় মনে করছি, আরে এ বাচ্চা তো মৃত। তারপর হাতে পালস দেখতে গিয়ে দেখলাম কিছুটা আলতো বিট দেয়। বাচ্চাটার বারবার পাতলা পায়খানা হচ্ছিল 2 দিন ধরে। তারপর বাচ্চার মা একটা গ্লাসে 2-3টা করে স্যালাইন মিশিয়ে খাইয়েছে। 12 ঘন্টা ধরে প্রস্রাব নেই, তার কোনো রেসপন্স নেই।
বাচ্চাটা আমার কাছে এসেছে হাইপোভলিমিক শক নিয়ে, আর তার সাথে আছে অ্যাকিউট কিডনি ইনজুরি। আমি তাড়াতাড়ি বোলাস দেওয়া শুরু করলাম, আর পেটের চামড়া টান দিয়ে দেখলাম এই যে স্কিন আমি টান দিয়ে যে পর্যন্ত রেখে দিয়েছিলাম সেখানেই রয়ে গেছে। সেই স্কিনটা আর একদম পেছনে ফিরে যায় না। টেক্সট বইয়ের যে ক্লাসিফিকেশন, আফটার স্কিন পিঞ্চ স্কিন গোজ ব্যাক টু ইটস নর্মাল পজিশন ভেরি স্লোলি ইন সিভিয়ার ডিহাইড্রেশন, সেই লাইনটা পর্যন্ত ব্যর্থ হয়ে গেল। আর আমি মুখের দিকে তাকিয়েই বুঝতে পারলাম, হ্যাঁ, এটাই তাহলে সানকেনাইজ। আমি বুঝেছি, আর কোনোদিন দেখিনি, দেখবার দরকারও হয়নি। এটাই সানকেনাইজ। দিস শুড বি সানকেনাইজ, দিস মাস্ট বি সানকেনাইজ। হাই সানকেনাইজ! যে কোনোদিন দেখেনি সানকেনাইজ, সে জানে না আসলেই সানকেনাইজ কি। যে দেখেছে কেবল একবার সানকেনাইজ, সে জানে সানকেনাইজ কি। অক্ষিকোটরে যেন প্রশান্তের গভীরতা, মারিয়ানা ট্রেঞ্জের মতো অন্ধকার গহ্বর, চোখ দুটো ডুবে গেছে, তারপর বিষণ্ণ নীরবতা। ফ্রন্টাল বোনস মনে হয় এসেছে উঠে, মুখে তার নিদারুণ অবসর, নিদারুণ অবসর। আমার চেম্বারে আসা বাচ্চাটা তেমন সানকেনাইজ নাই, থাকার কথাও না। সিভিয়ার ডিহাইড্রেশন তো এটা কোনোভাবেই না। যদিও আমি তার ডায়রিয়া আছে বলে ধরে নেই, তবুও সেটা নো ডিহাইড্রেশনের ক্যাটাগরিতে পড়ে। আমি বাচ্চাটার মাকে জিজ্ঞেস করলাম, বমি যে হয় তাহলে সেই বমির সাথে কি সবুজ সবুজ কিছু যায় কিনা, বমি ছিটকে সামনে পড়ে কিনা, অর্থাৎ ভমিটিং এখানে নন বিলিওলাস নন প্রজেক্টাইল। মোটামুটি বমির ডেঞ্জারাস কজগুলো এক্সক্লুড করে ফেলার পরে আমি মোটামুটি সিদ্ধান্তে চলে আসলাম যেটা গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লেক্স। জিইআর শোনার পরে অনেকেই আটকে উঠবে, একটা ফ্যান্সি নাম, ফ্যান্সি ডায়াগনোসিস। তাহলে উপায়? আসলে এটাকে বলে ফিজিওলজিক্যাল গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স, প্যাথোলজিক্যাল না। আসলে যেটা হয়, আমাদের লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটারে যে মাসেলটা থাকে সেটা মোটামুটি লেভেলে পারফেক্ট ডেভেলপমেন্ট অথবা রিফ্লেক্স প্রিভেনশনের জন্য কম্পিটেন্ট হতে 6 মাসের মতো সময় লাগে। তাই 6 মাসের নিচে বাচ্চাদের বমি হয় বেশি বেশি। এটা প্যাথোলজি না, এটা ফিজিওলজি। তবে মেকানিজম বুঝলে এটা প্রিভেনশনের উপায় আছে। আমি যখন বুঝে ফেললাম এইটা ফিজিওলজিক্যাল জিইআর হবে, আমাকে তো সেটা এস্টাবলিশ করতে হবে সাপোর্টিং ফাইন্ডিংস দিয়ে। তখন আমি বাচ্চার মাকে বললাম, এখন আমি কিছু কথা বলবো, আপনি নিজ থেকে কোনো উত্তর দেবেন না, শুধু বলবেন আমি যা যা বলছি তা ঠিক কিনা, হ্যাঁ অথবা না। আমার যতটুকু মনে হচ্ছে আপনার বাচ্চা যতবার খায় ততবারই বমি করে, অথবা তার থেকে 2-3 বার বেশি বমি করে। মানে দিনে 4 বার খেলে দিনে বমি করে 4 থেকে 7 বার, এরকম একটা হিসাব। বাচ্চার মা: জি। আপনার বাচ্চা খাওয়ার আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পর পরই বমি করে, অথবা খাওয়ানোর কিছুক্ষণ পর? বাচ্চার মা: জি। বাচ্চাদের দুধ খাওয়ানোর সাথে সাথে বিছানায় শুইয়ে দেন, অন্তত রাতে দুধ খাওয়ানোর সাথে সাথে শুইয়ে দেন, ঘুম পাড়ানোর চেষ্টা করেন? বাচ্চার মা: জি। তারপর আমি বললাম, শুনেন, আপনি কি আমাকে আমার এই কথাগুলো আগে শুনেছেন? বাচ্চার বাবাকে বললাম, আপনি বলেছেন? দুজনেই বলে, না স্যার। আপনি কিভাবে বুঝলেন? প্রশ্ন সেটাই। আমি আসলে সেটা কিভাবে প্রেডিক্ট করে ফেললাম? আমি প্রেডিক্ট করে ফেললাম কারণ আমি মেকানিজম জানি। একটা সিম্পল অ্যানালজি দিই। আপনার কাছে 1 বোতল পানি আছে, বোতলটা হলো পাকস্থলী, আর বোতলের উপরে যে ক্যাপ সেটা হচ্ছে লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটার। আপনি বোতলের পাশাপাশি এক সাইডে আমাদের পাকস্থলীর ছবিটাও রাখতে পারেন। এখন এই যে উপরের ক্যাপটা যদি শক্ত করে লাগানো থাকে, তাহলে আপনি বোতলটাকে যতই কাত করেন না কেন সেখান থেকে পানি পড়বে না, এমনকি সেই বোতলটাকে উপর করে ধরলেও না। কিন্তু আপনার এই বোতলের ক্যাপ যদি ঢিলা থাকে, একটুখানি খোলা থাকে, তখন আপনি যেই বোতলটা কাত করবেন তখনই দেখবেন ওই ঢিলা বা হালকা জায়গা দিয়ে পানি বেরিয়ে পড়ছে। সেম জিনিসটা আপনি পাকস্থলীর ক্ষেত্রেও চিন্তা করেন। এইভাবে লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটার যদি কম্পোনেন্ট না থাকে, স্ট্রং এনাফ না থাকে, তখন বাচ্চাটাকে কাত করলে পাকস্থলীর দুধ বেরিয়ে আসবে। এটাকে বলে ফিজিওলজিক্যাল গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লেক্স। তাই প্যাটার্নটা খেয়াল করেন। যেহেতু দুধ খাওয়ানোর পরপরই বাচ্চাটাকে শুইয়ে দেওয়া হয়, তাই বাচ্চা যতবারই খায় ততবারই শোয়ে, ততবারই বমি হয়। অথবা একবার কাত করলো, বমি হলো, তখন আবার একটু সোজা করে কোলে নিলে, তখন আবার শুয়াই দিলে আবার বমি হলো। তাই আমি বলেছি যতবার খায় ততবারই বমি করে, ক্ষেত্র বিশেষে কয়েকবার বেশি। আরেকটা প্যাটার্ন এইটাতে দেখতে পারেন। সেটা হলো, বাচ্চার মা অভিযোগ করে যে বাচ্চা যখন ঘুমায় থাকে তখন বমি করে। আমি তখন বলেছি, বমি করে নাকি মুখ দিয়ে দুধ বেরিয়ে পড়ে, ভালো করে চিন্তা করে বলেন। বলে, বেয়ে বেয়ে পড়ে। আমি বললাম, আমি জানি, এটা হওয়াই স্বাভাবিক। ঘুমের মধ্যে তো এমনিতে বাচ্চারা কাত হয়ে আছে, তার উপরে ঘুমের সময় আমাদের শরীরের সব মাসেল রিল্যাক্স হয়ে যায়, তাই বাচ্চার ঘুমের মধ্যে পাকস্থলী থেকে দুধ রিফ্লাক্স হয়ে এইভাবে গড়িয়ে পড়ে।
এতটুকু পড়ার পর বলেন তো, আমি যদি সেই বাচ্চার এই অভ্যাসটা ঠিক না করতে পারি, সেই বাচ্চাটাকে কি ডমপেরিডন দিলে ঠিক হবে, ফ্যামোটিডিন, প্রোবায়োটিক্স, কোনোটা দিলে কি ঠিক হবে? আরে ভাই, এখানে ওষুধ হলো কাউন্সিলিং। যে কারণে একটা রোগ হচ্ছে সেটার ট্রিটমেন্ট করেন ভাই। আজব প্র্যাকটিস চলে আমাদের এই রূপকথার গ্রামে। মাঝে মধ্যে মনে হয় আমি এলিয়েন, নয়তো ওরা। তাই আপনি মাকে বুঝান, সুন্দর করে বুঝান। আপনি মাকে ধমক দিতে পারেন না। আপনি শুধু এইভাবে বলতে পারেন না, আরে বাচ্চার কোনো সমস্যা নেই, এটা হবেই। না না, এটাই কাজ হবে না। ওরা নতুন মা বাবা হয়েছে, অনেক কিছুই বোঝে না। দেখবেন এই সমস্যাগুলো নিয়ে আসে প্রথম বাচ্চা নেওয়া ইয়াং কাপলগুলা। আমাদের দেশে হাসপাতাল থেকে বুঝায় ছাড়ে না কিভাবে বাচ্চাটাকে পালতে হবে, কোনো ট্রেনিংও নেয় না। আমাদের দেশে কাপলরা বাচ্চা নেওয়ার আগে কোনো ধরনের ট্রেনিং নেয় না। এই প্রথম বাচ্চা নেওয়া একটা কাপল, প্রথমবার হওয়া মা বাবা, এদের মতো ভালনারেবল এই দুনিয়ায় আর কেউ নেই, কেউ না। বিশ্বাস করেন, ওদের বোঝার চেষ্টা করেন। হয়তো আপনিও একদিন বুঝবেন, যেদিন আপনিও প্রথম সন্তানের বাবা মা হবেন। সেদিন 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 কিন্তু আপনার বাচ্চার একটা সামান্য কান্না আপনার কাছে গগনবিদারী চিৎকার হয়ে ধরা দেবে। মনে হবে, কোথায় যে ছুটে যাই, কার কাছে যাই, কি করলে আমার সন্তানের এই কান্না থামবে? হে প্রভু, যদি 7 সমুদ্র 13 নদীর ওপারেও চিকিৎসা থাকে, আপনি সেই সমুদ্র সাঁতরে পার হওয়া শুরু করবেন, সাঁতরে। হৃদয়ের মাঝে একটা হাহাকার নিয়ে, একটা কেমন অস্থিরতা নিয়ে আপনি ছুটে বেড়াবেন দিক বিদিক, পাগলের মতো, আস্ত পাগলের মতো। তাই এদের সাথে এতটা রুড হইয়েন না। অথবা এদের বইলেন না, আরে কোনো সমস্যা নাই। বলেন, মারে সমস্যা তো একটা আছে। সমস্যা তো বাচ্চার না, সমস্যা তো আপনি কিভাবে তাকে দুধ খাওয়াচ্ছেন সেটাতে। মারে, দেখেন তো এখানে বোতলে অর্ধেকটা পানি ভরা, উপরের এই ক্যাপটা যদি ঢিলা থাকে তাহলে কাত করে দিয়ে দেখেন তো কিভাবে পানি পড়ে যায়। মা বাচ্চার পাকস্থলীটাও এরকম। ওর এইটা ভালোভাবে কাজ করতে করতে 6 মাস পর্যন্ত অন্তত টাইম লাগবে। তাই 6 মাস পর্যন্ত বাচ্চাদের দুধ খাওয়ানোর সাথে সাথে শোয়ানো যাবে না। অন্তত 1 ঘন্টা এইভাবে সোজা করে ধরে রাখবেন, আস্তে আস্তে পিঠের মধ্যে থাপড়াবেন, বার্বিং করবেন। মারে সমস্যা তো এই জায়গায়। আমি আপনার এই সারা দুনিয়ার ওষুধ লিখে দিলেও আপনার বাচ্চার বমি কমবে না। তাই আজকে থেকে এইভাবে দুধ খাওয়াবেন এবং মিনিমাম 1 ঘন্টা প্রতিবার করে খাওয়ানোর পর সোজা করে ধরে রাখবেন। আপনিও জানবেন না এই দিন থেকে কিভাবে বাচ্চার বমি কমে আসবে। সেই প্রথম দিন থেকেই আপনি যে একটা ভালনারেবল মাইন্ড থেকে, একটা নিষ্পাপ পবিত্র শিশুর সাবকনশাস মাইন্ড থেকে কি যে দোয়া পাবেন। তবু আপনার মধ্যে কনফিউশন থাকতে পারে, আমি জানি। সবসময় এত ক্লিয়ার কাট সিনারিও নিয়ে পেশেন্ট চেম্বারে আসবে না। তাহলে মেকানিজমটা চিন্তা করেন। এইচপিএস এর স্ফিংটার হাইপারট্রফিক হয়ে যায়। সেক্ষেত্রে ইসোফেগাস থেকে খাবার স্টোমাকে যেতে গিয়েই বাধাপ্রাপ্ত হবে, আটকে যাবে। কিছুটা যাবে, কিছুটা যাবে না। সেক্ষেত্রে তো বাচ্চা দুধ টানতেই পারবে না। বাচ্চার পেটে যেহেতু খাবারই পড়ছে না, পৌঁছাচ্ছে না, তাহলে বাচ্চার শরীরে যেহেতু ফুয়েলই নেই, বাচ্চাটা দিনে দিনে যে কি ল্যাথার্জিক হয়ে উঠবে না, বাচ্চাটা কি নিস্তেজ হয়ে পড়বে না, বাচ্চাটা কি বমি করবার পরপরই হাংরি ফিল করবে না। বাচ্চাটার হয়তো বুঝবার ক্ষমতা নাই, কিন্তু সাবকনশাস মাইন্ড তো কাজ করছে তার। সেই সাবকনশাস মাইন্ড কি পুরো শরীরের মাসেলকে আটকে রাখবে না যাতে বাচ্চা দুধ না খায়? আপনি একজন অ্যাডাল্ট মানুষ, খাওয়ার পরপরই যদি আপনার বুকে মনে হয় সব খাবার আটকে গেছে, বুকে যদি একটা গিট লেগে যায়, তাহলে পরবর্তীতে খাবার খাওয়ার আগে কি আপনি হরর ফিল করবেন না? আপনি কি খাবার ফ্রিকোয়েন্সি কমিয়ে দেবেন না? তাহলে একটা বাচ্চা কেন না। তবু কিছু ক্ষেত্রে ইকুইভোকাল সিনারিও আসতে পারে, আসবি, আসাটাই স্বাভাবিক। আপনার যদি বিন্দুমাত্র সন্দেহ থাকে, তাহলে সেই বাচ্চাটার জেড স্কোর বের করেন। জেড স্কোর এইজ ফর ওয়েট, জেড স্কোর এইজ ফর হাইট, জেড স্কোর হাইট ফর ওয়েট। আহা, সেই জেড স্কোর কি চমৎকার একটা সায়েন্টিফিক টুল, কি চমৎকার একটা ম্যাথমেটিক্যাল টুল। জেড সেই জেড স্কোরের মধ্যে খুব সহজেই আপনি ধরে ফেলবেন বাচ্চাটা আন্ডারওয়েট কিনা, বাচ্চাটা ম্যালনিউট্রিশন আছে কিনা, যদি থাকে সেটা অ্যাকিউট ইনসাল্টের কারণে কিনা অথবা ক্রনিক ইনসাল্টের কারণে কিনা। আপনার বাচ্চা যদি এইচপিএস এর হয়, তাহলে যদি পেটে একবারই খাবার না পড়ে, তাহলে কি সে ম্যালনিউট্রিশনে ভুগবে না? সেটা কি জেড স্কোরে ধরা পড়বে না? এজন্যই বলি, এই একটা জেড স্কোর আপনাকে যে ক্লিনিক্যাল ডিসিশনে কতটা শার্প বানায় দিবে আপনি চিন্তাও করতে পারবেন না। এবার আসেন, বাচ্চার মায়ের আরেকটা কমপ্লেইন ছিল, বাচ্চা বারবার পাতলা পায়খানা করে। আমি সেটার ডিটেলস শুনেছি এবং প্রেসক্রিপশনে লিখে রেখেছি। এটা বাচ্চার জন্য নর্মাল, এটাকে বলে নর্মাল ইনফ্যান্ট স্টুল প্যাটার্ন। সেটার মেকানিজমে আজকে যাচ্ছি না, অনেক বড় হয়ে যাচ্ছে লেখা, আরেকটা আলাদা পোস্ট লাগবে সেটা লেখার জন্য। আমার কাছে নর্মাল হওয়ার পরেও আমি কিছু সাপোর্টিভ এভিডেন্স কালেক্ট করেছি। যেমন আমার জেড স্কোর সব নর্মাল এসেছে, তার মানে বাচ্চার আসলে কোনো ক্রনিক ইনসাল্ট নেই ও অ্যাকিউট ইনসাল্টও নেই।
শুরুতেই আমি ক্রনিক ইনসাল্টেরগুলো হোয়াট এভার দেয়ার মাথা থেকে সরিয়ে ফেলেছি যখন দেখেছি জেড স্কোর এজ ফর ওয়েট ইজ নর্মাল উইদিন -2 রেঞ্জ। আই জাস্ট রিমুভ দ্য হোল সেট ফ্রম মাই মাইন্ড। বাট আমি অ্যাকিউট কজটা নিয়ে একটু সন্দিহান ছিলাম, কেননা এমনও তো হতে পারে বাচ্চাটা অ্যাকিউট ডায়রিয়াতে ভুগছে, হয়তো কালকে থেকে কিংবা সকাল থেকে। সেই অ্যাকিউট কজে এখনই জেড স্কোরে চেঞ্জ আসবে না। যদিও অ্যাকিউট কেসে জেড স্কোর ড্রপ করে ফেলে, তবুও আমি সতর্কতার সাথে আরেকটু শিওর হতে যাচ্ছিলাম। তাই আমি একটা প্রশ্ন করেছি বাড়তি। আমি শুধু জিজ্ঞাসা করেছি, মা, বাচ্চা যে এইভাবে পাতলা পায়খানা করে সেটা কি জন্ম থেকেই এমন দেখছেন, নাকি গত 2-3 দিন ধরে এমন হচ্ছে? বাচ্চার মা বলে, আসলে জন্ম থেকেই এরকম। বুঝছেন রিজনিংটা? সবসময় বইয়ে সব লেখা থাকে না। যদি বাচ্চার জন্ম থেকেই এমন ডায়রিয়া হয় তাহলে সেটা অ্যাকিউট না, তাহলে এটা ক্রনিক ডায়রিয়া আর ক্রনিক কজের কারণে হতে পারে। কিন্তু এই যে আমি জেডএস করে এস ফর হাইটের ভ্যালু 0 থেকে -2 রেঞ্জের ভিতরে আসার পরপরই এক্সক্লুড করে ফেলেছিলাম, তাহলে তো এইটাকে নর্মাল স্টুল প্যাটার্ন হতেই হবে। তারপর আমি অনেকগুলো ডেঞ্জার সাইন কুইকলি এক্সক্লুড করে ফেলি। প্রেসক্রিপশনে লেখা আছে ফিজিওলজিক্যাল জিআর উইথ নর্মাল ইনফ্যান্ট স্টুল প্যাটার্ন, নো ক্লিনিক্যাল এভিডেন্স অফ ডিহাইড্রেশন, সেপসিস অর সার্জিক্যাল অ্যাবডোমেন। তাহলে কি রোগীটা পরে সুস্থ হয়েছিল? হয়েছিল। যেই লোক আমার কাছে রোগীটা নিয়ে এসেছিল তিনি আমার অ্যাসিস্ট্যান্টের সাথে 2 দিন পর আলাপ করছিলেন। বুঝলাম না, কত বড় ডাক্তারের কাছে নিয়ে গেলাম, কত ওষুধ দিল, আর এই ডাক্তারে কোনো ওষুধ দিল না, অথচ বাচ্চাটার বমি কমে গেছে। কাহিনীটাই বুঝলাম না। তাই আমি বলি, যে রোগের যে ওষুধ, সে রোগে সে ওষুধই দিতে হবে। শুধু রোগীরই রোগ না, মনের রোগের ক্ষেত্রেও একই কথা আমার। পরক্ষণেই আমার বোধ হলো, যে রোগের কারণ তুমি, শুধু তুমি হে প্রিয়তমা, সে রোগে যে ওষুধও ব্যর্থ। তারপর কত প্রেম এলো গেল জীবনে, তবু আমি তোমারই খুঁজেছি অনবরত। হে প্রিয়তমা মোর, দাঁড়াও এসে এইবার আমার জ্বরের সম্মুখে। তোমারই অভাবে যখন মরিতেছি ধুকে ধুকে, চেয়ে দেখো কত শত ওষুধ পড়ে আছে, কত শত ট্রিটমেন্ট অপশন। তবু তুমি যে আমার জ্বরের সাইটোকাইন, তুমিই আমার জ্বরের ইনফ্লেমেশন। হে প্রিয়তমা মোর, তুমিই আমার জ্বরের ইনফ্লেমেশন। ক্লিনিক্যাল কেসটির প্রেসক্রিপশন পড়ছি। পাস্ট হিস্টরি: এ 1 month 23 days old male infant was brought with complaints of passing stool 8 to 10 times per day and post-feed vomiting 4 to 5 times per day, mostly within 30 minutes after feeding. Mother describes stool as initially watery with mucus followed by a mashed potato-like, meshy consistency, not purely watery and not hard. No blood, no foul smell, no color change reported. Vomiting is non-bilious, non-projectile, occurs after feeds and baby remains uncomfortable afterwards. No forceful vomiting, no progressive increase, no feeding refusal noted. No history of fever, lethargy, excessive crying, poor feeding, apnea, abdominal distension or reduced urine output. No history suggestive of sepsis or acute gastroenteritis. Infant is on regular milk feeds, no history of recent feed change, dilution error or formula intolerance symptoms. Overfeeding possibility considered based on post-feed vomiting pattern. On examination, baby was alert, active, well-looking, with good tone and spontaneous movement. Cry was normal, no signs of toxicity or distress observed. Heart rate and respiratory rate were within normal limits for the age and sex. No tachypnea or temperature instability detected during examination. No sign of dehydration. Mucous membranous moist, eyes not sunken. Normal skin turgor. Normal urine output by history. Capillary refill time normal. Weight measured 3.7 kg. Length approximately 23.5 inches, around 60 cm. Measured plotted on WHO growth chart for age and sex. Weight for age and length for age, Z score are within acceptable range, approximately -2 to +2 SD, indicating appropriate growth for age. Abdomen soft, non-distended, non-tender, no visible peristalsis, no palpable or olive-shaped mass, and no organomegaly detected. No bilious vomiting, no projectile vomiting, no blood and stool, no dehydration, no poor feeding, no weight loss, and no altered sensorium noted.
acute gastroenteritis, sepsis, hypertrophic pyloric stenosis, cow's milk protein allergy, and metabolic causes were considered and clinically unlikely based on findings. Stool frequency and consistency are consistent with normal infant stool pattern. Post-feed non-projectile vomiting and normal growth suggest physiological reflux. As the infant is clinically stable with no danger signs, no pharmacological treatment was initiated. Overtreatment avoided as risk outweighed benefits. Patients were concealed regarded normal stool pattern in infant, begins nature of reflux, avoidance of overfeeding, importance of burping, and upright positioning post-feeds. Advice: বাচ্চাকে অতিরিক্ত দুধ খাওয়ানো যাবে না। প্রতিবার দুধ খাওয়ানোর পর ভালোভাবে ঢেকুর তোলাতে হবে। দুধ খাওয়ানোর পর 20 থেকে 30 মিনিট সোজা অবস্থায় ধরে রাখতে হবে। খাওয়ানোর সাথে সাথে চিৎ করে শোয়ানো যাবে না। পায়খানার সংখ্যা ও ধরন এই বয়সে স্বাভাবিক হতে পারে, এতে ভয় পাওয়ার দরকার নেই।